প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের নবম অধ্যায়ের যশোর বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো যখনই আমরা রেওয়ামিল আলোচনা করি বা রেওয়ামিল যখন সলভ করা ট্রাই করি, আমরা প্রথমে একটু আমাদের প্রশ্নটা বা রেওয়ামিলের মধ্যে যা যা অন্তর্ভুক্ত হবে অথবা হবে না এটা একটু প্রথমে বুঝে নেওয়ার ট্রাই করি। যেমন এখানে আমাদের কোশ্চেনের মধ্যে বলা হয়েছে মূলধনের পরিমাণ আছে। সো মূলধন আমাদের সবসময় ক্রেডিট হয়, এটা যেহেতু মালিকানা সত্ত্বের অংশ। তারপর আছে আয়কর। আয়কর বলতে নর্মালি আমরা উত্তোলনকে বুঝে থাকি, সো উত্তোলন সবসময় হয়ে যায় ডেবিট। এরপরে দেখতে পাচ্ছি নগদ তহবিলের পরিমাণ দেওয়া আছে এবং সাথে একটা ডেট দেওয়া আছে। যখন আমরা দেখব 1 তারিখের কোনো সম্পত্তি দেওয়া আছে সেটা কখনোই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তো আমাদের এখানে যে নগদ তহবিল আছে এটা আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তারপরে দেওয়া আছে দেনাদার। সো দেনাদার আমাদের জন্য একটা সম্পদ, তাই এটা হয়ে যাবে ডেবিট। তারপরে পাওনাদার আমাদের জন্য একটা দায়, সো এটা হয়ে যাবে ক্রেডিট। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, বিক্রয় যেহেতু আমাদের জন্য একটা আয় তাই এটা হবে ক্রেডিট। বকেয়া বেতন হয়ে যাবে ক্রেডিট, কারণ এটা আমাদের জন্য এক ধরনের দায়। এরপর আছে বিনিয়োগ। বিনিয়োগ আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাই এটা হবে ডেবিট। তারপর দেখতে পাচ্ছি নগদ তহবিল 31 তারিখের অ্যামাউন্টটা দেওয়া আছে। সো যেহেতু এটা 31 তারিখের, অবশ্যই এটা আসবে এবং এটা আমাদের জন্য একটা সম্পদ, তাই এটা হয়ে যাবে ডেবিট। তাহলে প্রথম অংশটা দেখলাম, এবার দেখো দ্বিতীয় অংশের মধ্যে কি কি আছে। পরবর্তী অংশের মধ্যে বলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্তও কিন্তু আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটা হয়ে যাবে ক্রেডিট। তারপর আছে ভূমি। ভূমি সাধারণত আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাই এটা হবে ডেবিট। এরপর আছে মজুত পণ্য 31 তারিখে। সাধারণত 31 তারিখের মজুত পণ্য আমরা এখানে অন্তর্ভুক্ত করি না রেওয়ামিলের মধ্যে, তাই এই মজুত পণ্যটা আসবে না। আবার দেখো অব্যবহৃত মণিহারি, অর্থাৎ যে মণিহারিটা আমরা ব্যবহার করিনি সেটাও কিন্তু কখনো রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ অব্যবহৃত কোনো কিছু কখনো রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তাই এই অব্যবহৃত মণিহারিটাও রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তার মানে এখানে আমরা 3টা বিষয় দেখতে পেয়েছি যেটা অন্তর্ভুক্ত হবে না। এবার দেখো ক নাম্বার প্রশ্নের মধ্যে সেই কোশ্চেনটাই করা হয়েছে, রেওয়ামিলে কোন উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না। একটা ছিল নগদ উদ্বৃত্ত 1 তারিখের 15,000 টাকা। তারপর একটু আগে আমরা দেখলাম মজুদ পণ্য 31 তারিখের 30,000 টাকা এবং ফাইনালি অব্যবহৃত মণিহারি আছে 5,000 টাকা। তার মানে 3টা যোগ করলে আমরা মোট পরিমাণ পাচ্ছি 50,000 টাকা। সো এই 50,000 টাকার অ্যামাউন্ট বা লেনদেন আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে না। এবার চলে আসি আমাদের খ নাম্বার প্রশ্ন, বলা হয়েছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। সো প্রথমে আসি আমাদের চলতি সম্পদগুলো কি কি আছে এখান থেকে সেই বিষয়ে। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি দেনাদার আমাদের জন্য একটা চলতি সম্পদ। তারপর আমরা দেখতে পাচ্ছি নগদ তহবিল, যেটা 31 তারিখের লেনদেন। সাধারণত সম্পদগুলোর অ্যামাউন্ট আমরা যেটা সমাপনী উদ্ধৃত থাকে সেটাই সবসময় কাউন্ট করে থাকি। তাহলে এখানে নগদ তহবিল 31 তারিখ, এটা আমাদের জন্য একটা চলতি সম্পদ। তারপর আছে মজুদ পণ্য, যেটা 31 তারিখের লেনদেন, এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের চলতি সম্পদ। এবং ফাইনালি অব্যবহৃত মণিহারি, অর্থাৎ যেটা আমরা এখনো ব্যবহার করিনি সেটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের চলতি সম্পদ। তাহলে দেখো এখানে আমরা 4টা চলতি সম্পদ দেখতে পাচ্ছি। দেনাদারের পরিমাণ 30,000 টাকা, নগদ তহবিলের পরিমাণ 25,000 টাকা, তারপরে সমাপনী মজুদ পণ্য 30,000 এবং ফাইনালি অব্যবহৃত মণিহারি আছে 5,000 টাকা। এই 4টা হিসাবকে আমরা চলতি সম্পদের মধ্যে দেখাবো। তাহলে দেখো আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 90,000 টাকা। এবার চলে যাই চলতি দায় নির্ণয় করার দিকে। চলতি দায়গুলো কি কি আছে, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি পাওনাদারের পরিমাণ আছে 20,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি বকেয়া বেতন আছে 3,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আছে 25,000 টাকা। দেখো এই 3টা বাদে আর অন্য কোনো চলতি দায় কিন্তু আমাদের এখানে নেই। সো আমরা 3টা চলতি দায় এখানে দেখতে পাচ্ছি।
তো আমাদের মোট চলতি দায়ের পরিমাণ এখানে দেখাচ্ছে 48,000 টাকা। আচ্ছা, এখানে যেহেতু দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলা হয়নি, তাই দুইটা আমরা আলাদা আলাদাভাবে ক্লোজ করেছি, এখানে কিন্তু কোনো পার্থক্য নির্ণয় করিনি। তাহলে দেখো, এই ছিল আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার একটা কোশ্চেন। এবার আমরা দেখব গ নাম্বার বলা হয়েছে রেওয়া মিল প্রস্তুত করো। তো প্রত্যেকটা ডেবিট ক্রেডিট কিন্তু আমরা একদম শুরুতেই আইডেন্টিফাই করেছিলাম, এবং শুরুতে যখন আমরা এই ডেবিট ক্রেডিটগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারবো, সেটা দেখে দেখেই কিন্তু পরবর্তীতে আমরা রেওয়া মিল প্রস্তুত করতে পারবো। তো রেওয়া মিল প্রস্তুত করার এই হচ্ছে আমাদের রেওয়া মিলের ছক। এবার একে একে আমরা প্রত্যেকটা এন্ট্রি, যে এন্ট্রিগুলো আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে, প্রত্যেকটা এন্ট্রি আমরা অন্তর্ভুক্ত করব। অন্তর্ভুক্ত করার পরে দেখো, আমাদের এই পাশটা কিন্তু বড় আসছে, এই পাশের যোগফল আসছে 1,58,000 টাকা। আর এই পাশের যোগফলটা যদি আমরা নির্ণয় করি, এই পাশের যোগফল দাঁড়াচ্ছে 1,53,000 টাকা। তাহলে দেখো, আমাদের তো দুইটা পাশ সমান করতে হয় রেওয়া মিলের জন্য। তাই আমরা যদি দুইটা পাশ সমান রাখতে চাই, আমাদের অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব তৈরি করতে হবে, কারণ দুইটা পাশ সমান করতে হবে। সো এখানে তাহলে আমাদের অনিশ্চিত হিসাবের পরিমাণ আমরা কিভাবে বের করতে পারি? যেটার যোগফল আমরা বের করলাম, সেই যোগফল থেকে আমরা আমাদের এই ডেবিট পাশের যোগফলগুলো মাইনাস করে দিব। তাহলে মাইনাস করার পরে আমরা পাচ্ছি 5,000 টাকা। তো এই 5,000 টাকা যেহেতু এক্সট্রা, আমরা মেলানোর জন্য বা দুইটাকে সমান করার জন্য তৈরি করছি, তাই এটার নাম আমরা লিখে দিব অনিশ্চিত হিসাব। কিছু কিছু রেওয়া মিল সাধারণত দুইটা পাশ সমান হয় না, তখন সেক্ষেত্রে আমাদের অনিশ্চিত হিসাব সৃষ্টি করে আমাদের এই দুইটা পাশকে সমান করতে হয়। তাহলে দেখো, যদি আমাদের কখনো কোনো রেওয়া মিল না মিলে যায়, তখন সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব তৈরি করে দুইটা পাশকে সমান করে দিব। তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করলাম চলতি সম্পদ এবং চলতি দায় কিভাবে আমরা নির্ণয় করতে পারি তা নিয়ে, এবং সবার শেষে আমরা রেওয়া মিল প্রস্তুতকরণ দেখলাম, এবং কিভাবে আমরা অনিশ্চিত হিসাব তৈরির মাধ্যমে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশ সমান করতে পারি সেটা দেখলাম। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।